আমরা আমাদের যে নর্মাল স্বাভাবিক যে গবেষণা প্রতিবেদন প্রকাশ আপনাদের মাধ্যমে সাধারণত যেটা করে থাকি, একটু মাঝখানে গ্যাপ ছিল, তার উপর পরবর্তীতে প্রায় আজকে আপনাদেরকে পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রাথমিকভাবে যেটি বলতে চাই, আপনাদের যারা আমাদেরকে ফলো করেন, আমাদের সম্পর্কে, আমাদের কাজকর্ম কার্যক্রম সম্পর্কে রিপোর্ট করেন, প্রতিবেদন প্রকাশ করেন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ খাতে গবেষণা এবং গবেষণা ভিত্তিক অধিক পরামর্শ এবং জনসম্পৃক্ততা এবং তার মাধ্যমে নীতি কাঠামোতে পরিবর্তন, প্রাতিষ্ঠানিক আইনি সংস্কার ইত্যাদি লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের যে মূল কার্যক্রম, তার অন্যতম দিকটি হচ্ছে গবেষণা তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে সরকারকে এবং অন্য অংশীদারদেরকে প্রস্তাবনা করা, তাদের সেখানে এই ত্রুটি বিচ্যুতি, বিশেষ করে সুশাসন এবং দুর্নীতি বিষয়ক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আছে, যেখানে ইতিবাচক অগ্রগতি আছে, সেগুলো যেরকম বিশ্লেষণ করার চেষ্টা করি, পাশাপাশি এখানে উত্তরণের সুযোগ আছে, প্রয়োজন আছে এবং উন্নতির সুযোগ আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সার্বিকভাবে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কেন্দ্রিক যে রাজনৈতিক এবং প্রশাসনিক এবং সরকার পরিচালনা, অর্থনৈতিক বিবেচনায় সবকিছু মিলিয়ে যে খাতগুলো আছে, প্রতিটি খাত সম্পর্কে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো কাজ করার জন্য। আমরা প্রতিষ্ঠান সম্পর্কে কাজ করে থাকি, বিশ্লেষণ করে থাকি, পর্যবেক্ষণ করে থাকি। কিন্তু বিশেষ করে সাম্প্রতিক কালে যখন থেকে জলবায়ু পরিবর্তনটা বৈশ্বিকভাবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হলো, এবং তার প্রেক্ষিতে 2010 সালে প্রথমবারের মতো টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে গ্লোবাল করাপশন রিপোর্ট অন ক্লাইমেট চেঞ্জ নামে একটা প্রতিবেদন প্রকাশিত হয়। আমরা তার পরবর্তী থেকেই আমাদের কাজের মধ্যে জলবায়ু খাতে অর্থায়নের সুশাসন এই বিষয়টি নিয়ে আমরা গবেষণা ও গতি পরামর্শ কার্যক্রম শুরু করি, এবং আমাদের একটা প্রাধান্য জায়গা এটি হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টি আমরা অব্যাহত রেখেছি। আমরা জলবায়ু পরিবর্তন করতে যা বোঝাই সেই বিষয়ে বিশেষজ্ঞ নই, সেটা আমাদের কাজের ক্ষেত্র না, আমরা সেটাকে জানি। কিন্তু আমরা যে জিনিসটা সম্পর্কে আমাদের আগ্রহ আছে, দাবি করতে পারি, এক্সপার্টিজ আছে, দক্ষতা আছে, এবং আমরা কিছুটা চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের সুশাসন, জলবায়ু অর্থায়ন এবং সেই অর্থায়নকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ, সেখানে সেই ক্ষেত্রে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, এই ধরনের বিষয়গুলোকে বিবেচনাকে আমাদের এই কার্যক্রমটা অব্যাহত আছে। তো এখন আমরা যেটা এই আজকের যে গবেষণাটা, আপনারা জানেন যে এই প্রাধান্যের অংশ হিসাবে আমরা বিশেষ করে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প, যেটি জাতীয় এবং আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বাস্তবায়িত হচ্ছে, সেগুলো আমরা ট্র্যাকিং করেছি। আপনারা সেগুলো বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করেছেন, এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি, আপনাদের মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। তার মধ্যে করে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। আমাদের জলবায়ু তহবিল যেটি হচ্ছে ট্রাস্ট ফান্ড, সেখানে দক্ষতার ঘাটতিগুলো ছিল, সেগুলো আমাদের প্রতিবেদনের প্রেক্ষিতে অধিক পরামর্শের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে। এই বিবেচনায় আমরা 2003 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই মেয়াদে বাংলাদেশের জলবায়ু অর্থায়ন শীর্ষক যে অর্থ উত্তোলিত হয়েছে, ব্যয়িত হয়েছে, সেটাকে কেন্দ্র করে সুশাসনের চ্যালেঞ্জ গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি এই প্রোগ্রামে দীর্ঘায়িত করবো না, শুধু একটি বিষয় উল্লেখ করতে চাই। বাংলাদেশ যে বিশ্বের যে সমস্ত দেশগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির সম্মুখীন, তার মধ্যে অন্যতম, এবং সেইটিকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট অংশীদার ধারাবাহিকভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রাধান্য দিয়ে চেষ্টা করা হয়েছে শুরু থেকেই মোকাবেলার জন্য এবং পরিপ্রেক্ষিতে অর্থায়নের জন্য। এবং অর্থায়নটা আসবে, কিন্তু আসার কথা, আপনারা যারা এই বিষয়ে গবেষণা বা পড়াশোনা করেন, আপনারা প্রতিবেদন করেন, অনেকেই আমি জানি এখানে যারা আছেন তাদের আগ্রহ আছে। আপনারা জানেন যে এই অর্থায়নটা মূলত হওয়ার কথা বিদেশ থেকে। এই সমস্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, অর্থাৎ পলিউটিং কান্ট্রি যাদেরকে বলা হয়, দূষণকারী দেশ, বড় দূষণ। কোনো সব দেশই দূষণ করে, আমাদের দেশে দূষণ হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু যে সমস্ত দেশগুলো বেশি দূষণের জন্য দায়ী বলে স্বীকৃত হয়েছে এবং তারা নিজেরা স্বীকার করেছে, তাদের অঙ্গীকার ছিল, আছে এখন পর্যন্ত, যে তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে, যারা জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত, ঝুঁকির সম্মুখীন,
তাদের বরাবর তারা অর্থ সহায়তা দিবে। এবং অর্থ সহায়তা অ্যাকচুয়ালি না, শব্দটা কিন্তু সাধারণত অর্থ সহায়তা বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এক্ষেত্রে হওয়ার কথা ছিল না। এটা হচ্ছে যে ক্ষতিপূরণ হিসেবে দিবে। প্রতি বছর $100 বিলিয়ন বেশি বেশি করে দেওয়ার কথা। তো সেই জায়গাটা আমরা বেশি গভীরে যাবো না, কিন্তু এই পর্যায়ে শুধু একটু বলতে চাই যে সেইখানে কিন্তু দূষণকারী দেশগুলো ব্যর্থতা পরিচয় দিয়েছে। ব্যর্থতা পরিচয় দিয়েছে, যে অঙ্গীকার তারা করেছিল তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারা সরবরাহ করতে পেরেছে আমাদের নতুন দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে। এই প্রেক্ষিতে কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা হয়েছে, ধারাবাহিকভাবে সরকার কর্তৃপক্ষ অংশীদার চেষ্টা করেছে শুধুমাত্র বিদেশি অর্থায়নের উপর নির্ভর না করে এই ক্ষতিপূরণ আশা করা, সেদিকে সেদিকে অ্যাডভোকেসি বা ক্যাম্পেইন অব্যাহত থাকবে, কিন্তু পাশাপাশি দেশীয় জাতীয় অর্থায়নের একটা সুযোগ সৃষ্টি করা হয়। এবং সেই অর্থায়নের মাধ্যমে যে ধরনের চ্যানেল তৈরি করা হয়, ট্রাস্ট ফান্ড নামে একটা প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন। সেই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু মোকাবেলায় কাজ করা শুরু করে। এবং সেই প্রেক্ষিতে আমরা যে দেখার চেষ্টা করেছি, আজকে এই প্রতিবেদনটি আপনাদের কাছে হাজির হয়েছে, সেখানে আমরা দেখতে চেয়েছি যে শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে, অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত যে অর্থ, তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে কি ধরনের সুশাসনের ঘাটতি ছিল, আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পেরেছি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি করা হয়েছে আমাদের আজকে প্রতিবেদনে। আরেকটি বড় তথ্য আপনাদের কাছে প্রাথমিকভাবে দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আমাদের উপস্থাপক সেই ডিটেল বলবেন। আমাদের জাতীয় সরকারি এবং বিশেষজ্ঞদের প্রাক্কলন অনুযায়ী, জাতীয় আন্তর্জাতিক প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশ প্রতি বছর $12.5 বিলিয়ন, ন্যূনতম পক্ষে খুব সেফলি বলা যায়, এটা এস্টিমেট, খুব সেফলি বলা যায় বাংলাদেশের প্রয়োজন হচ্ছে $10 থেকে $12 বিলিয়ন বছরে। সেই জায়গায় আমরা আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পেয়েছি পুরো এই 2003 থেকে 2024 পর্যন্ত আমরা উভয় সূত্র থেকে পেয়েছি মাত্র $1.2 বিলিয়ন, 1.2 মানে 1200 মিলিয়ন $12 বিলিয়ন আমাদের দরকার। সেই জায়গায় প্রতি বছর সেই জায়গায় আমরা পেয়েছি মাত্র এই 2003 থেকে 2024 এই জায়গায় মাত্র 1.2 বিলিয়ন। সো আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু একেবারেই নগণ্য, ড্রপ ইন দ্য ওশেন। কিন্তু সেই অর্থভাবে আমরা কতটুকু স্বচ্ছতার সাথে সুশাসনের মানদণ্ড নির্দেশক নিশ্চিত করে ব্যবহার করতে পেরেছি, সেটি নিয়ে আজকে বাংলাদেশ হাজির হয়েছে। এটি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে উপস্থাপনের পর আমরা সরকার সহ সংশ্লিষ্ট অংশের সাথে শেয়ার। আমি মাহফুজকে শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আমাদের বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণ উপায় শীর্ষক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক গবেষণা ফলাফল এবং গবেষণা উপস্থাপনায় গবেষণায় ছিলাম আমি, মোহাম্মদ মাহফুজুল হক, এবং আমার সহকর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম। গবেষণার প্রেক্ষাপট ও যুক্তিকতা। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে নবম। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনকে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম অন্তরায় হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলার জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিবিধ নীতি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা নীতি ও পরিকল্পনার ভিতরে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সরকার বিসিসি এসএপি প্রণয়ন করেছে, ডেল্টা প্ল্যান, এনডিসি, জেন্ডার অ্যাকশন প্ল্যান সহ বিভিন্ন ধরনের অভিযোজন পরিকল্পনা সহ এইরকম পরিকল্পনাগুলো প্রণয়ন করেছে। এ সকল নীতি এবং পরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য সরকার
নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠন করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক তহবিল থেকেও অর্থ সংগ্রহ করেছে। আমরা যদি তহবিল এবং তহবিলের কার্যক্রম সম্পর্কে যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাই যে জাতীয় তহবিল বলতে আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে বুঝিয়েছি, এবং আন্তর্জাতিক তহবিল বলতে এরকম 11টি তহবিল রয়েছে, যার ভিতরে গ্রিন ক্লাইমেট ফান্ড, অ্যাডাপ্টেশন ফান্ড সহ অন্যান্য, এলডিসিএফ সহ অন্যান্য তহবিল রয়েছে। আমরা মোট প্রকল্প সংখ্যা এর ভেতরে ছিল 942টি, যেটা থেকে আমরা পেয়েছি $1260 মিলিয়ন একটা তথ্য আমরা এখানে পর্যালোচনা করেছি। পাশাপাশি এ সকল তহবিল থেকে প্রকল্পের মাধ্যমে অভিযোজন এবং প্রশমন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। তবে জাতীয় নীতি এবং পরিকল্পনা সমূহে লক্ষ্যমাত্রা এবং তা অর্জনের সময়সীমা নির্ধারণ, প্রকল্প গ্রহণ, প্রণয়ন, বাস্তবায়ন এবং নিরীক্ষা সহ জলবায়ু তহবিলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা ঘাটতি এবং অনিয়ম দুর্নীতি সহ বিবিধ সুশাসনের চ্যালেঞ্জ বিদ্যমান। জলবায়ু খাতে টিআইবির পূর্বের গবেষণাগুলো সুনির্দিষ্ট তহবিল এবং প্রকল্পের বাস্তবায়ন এবং ব্যবস্থাপনা সম্পর্কিত হলেও বাংলাদেশের জলবায়ু খাতে সুশাসনের সার্বিক চিত্র সম্বলিত গবেষণার ঘাটতি রয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আওতায় বাংলাদেশে গৃহীত বিবিধ কার্যক্রমের বাস্তবায়ন, অগ্রগতি ও ফলাফল সুশাসনের আঙ্গিকে বিশ্লেষণের প্রয়োজনীয়তা থেকে এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে। গবেষণার প্রধান উদ্দেশ্য বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসন পর্যালোচনা করা, এবং সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হলো বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অগ্রগতি বিশ্লেষণ করা, জলবায়ু তহবিল এবং প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন পর্যালোচনা করা, জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা, গবেষণার ফলাফলের ভিত্তিতে সুপারিশ প্রদান করা। গবেষণাটির পরিধি যদি আমরা দেখি, 2003 থেকে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়িত মোট 12টি তহবিলের আওতায় 942টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, এবং জলবায়ু সংক্রান্ত জাতীয় বাজেটও এই গবেষণার আওতায় বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণাটি একটি মিশ্র পদ্ধতির গবেষণা, পরিমাণগত এবং গুণগত উভয় পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়েছে। তহবিল ও প্রকল্প সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহে উন্মুক্ত উৎসকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের তথ্যের উৎসগুলো ছিল মুখ্য তথ্যদাতার সাক্ষাৎকার, তার ভিতরে ছিল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিসিসিপি প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্রতিনিধি, গণমাধ্যম কর্মী। তহবিল এবং প্রকল্প সংক্রান্ত তথ্য উপাত্ত সংকলন করা হয়েছে। এর ভিতরে জাতীয় বাজেট আমরা বিশ্লেষণ করেছি, জাতীয় তহবিলের 891টি প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে, এবং আন্তর্জাতিক তহবিল সমূহের তথ্য সংগ্রহ করা হয়েছে, যেখানে মোট 51টি প্রকল্প সংক্রান্ত তথ্য আমরা দেখেছি। এছাড়া পর্যালোচনা করা হয়েছে প্রাসঙ্গিক গবেষণা প্রতিবেদন, সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক প্রতিবেদন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংশ্লিষ্ট আইন, নথি, পরিকল্পনা, নির্দেশিকা এবং দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ওয়েবসাইট গুলো আমরা পর্যালোচনা করেছি। গবেষণার সময়কাল যদি আমরা দেখি, তাহলে দেখি যে জুন 2024 থেকে অক্টোবর 2025 সময়ের মধ্যে গবেষণার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। বিশ্লেষণ কাঠামোর ভেতরে আমরা সুনির্দিষ্ট কিছু সুশাসনের নির্দেশকের আলোকে আমরা বিশ্লেষণ করেছি, নীতি এবং পরিকল্পনার প্রতিফলন দেখেছি, সংগতি দেখেছি, কার্যকরতা দেখেছি, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, সমন্বয়, অনিয়ম দুর্নীতি, এই ক্ষেত্রগুলো আমরা যে পর্যবেক্ষণের সুনির্দিষ্ট ক্ষেত্র, সেই ক্ষেত্র অনুপাতে আমরা দেখেছি, যেটা আপনারা পরবর্তীতে আমাদের প্রেজেন্টেশনে দেখতে পাবেন। গবেষণার ফলাফল বিশ্লেষণে আমরা যেটা পেয়েছি, যে নীতি এবং পরিকল্পনা প্রতিপালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তন জনিত বিষয়ক জাতীয় এবং আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারের ঘাটতি বিদ্যমান। পরিকল্পনা সমূহ বাস্তবায়নে অর্থের চাহিদার বিপরীতে সামঞ্জস্যপূর্ণভাবে অর্থ বরাদ্দ করা হয়নি। আমরা যদি পরিকল্পনা বাস্তবায়নের চিত্র যদি আমরা দেখি, আমরা যেটা প্রথমে বলেছি যে বাংলাদেশে যে মোটা দাগে যে বড় বড় পরিকল্পনাগুলো রয়েছে, তার ভিতরে রয়েছে বিসিসি এসএপি 2009, এনডিসি, অভিযোজন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভিষ্ট, বাংলাদেশ ডেল্টা প্ল্যান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জেন্ডার অ্যাকশন প্ল্যান। আমরা মূলত মোটা দাগে এই বিষয়গুলো দেখেছি, এবং এই প্রত্যেকটা পরিকল্পনার বিপরীতে আমরা মোট প্রাক্কলিত অর্থের প্রয়োজনটাকে আমরা দেখেছি, যেটা সরকারি এবং বিভিন্ন খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের যে অ্যাসেসমেন্ট, সেটাকে আমরা গ্রহণ করেছি, এবং বার্ষিক বরাদ্দ, গড় বরাদ্দ সরকারের সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ভিত্তিতে, এবং সেটার ভিত্তিতে যে প্রতি বছর অর্থের প্রয়োজন এবং সেটার ঘাটতি যেটা আমরা দেখেছি, সেটা দেখেছি যে বিসিসি এসএপির ক্ষেত্রে 94% ঘাটতি রয়েছে, বরাদ্দ ঘাটতি প্রতি বছরে 94%। অভিযোজনের এনডিসির ক্ষেত্রে আমরা এনডিসির অভিযোজনের ক্ষেত্রে 25% ঘাটতি দেখেছি প্রতি বছর,
এবং প্রশমনের ক্ষেত্রে আমরা 80% ঘাটতি দেখেছি। অভিযোজন পরিকল্পনার ক্ষেত্রে 57.6% ঘাটতি দেখেছি। টেকসই উন্নয়ন অভিষ্টের ক্ষেত্রে বরাদ্দ ঘাটতি দেখেছি প্রায় 72%। এবং জিডিপি থেকে যেটা দেওয়া হয় সেটার ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য সেখানে 68% ঘাটতি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। সো আমরা খুবই স্পষ্টভাবে এই যে সামঞ্জস্যপূর্ণভাবে অর্থ বরাদ্দ করা হয়নি পরিকল্পনার জন্য, সেটার আরো কিছু সুনির্দিষ্ট ক্ষেত্র দেখেছি। যেমন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং উন্নয়ন সহযোগী থেকে অর্থ সংগ্রহ ঘাটতিও বিদ্যমান রয়েছে। বিশেষ করে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রতি বছর $2 বিলিয়ন জিসিএফ থেকে সংগ্রহের পরিকল্পনা থাকলেও 2018 থেকে 2024 সালের মধ্যে ডেল্টা বাস্তবায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ জিসিএফ থেকে এই পরিমাণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করতে পারেনি। অভিযোজন আহ, পরিকল্পনা বাস্তবায়নের জন্য জলবায়ু তহবিল এবং উন্নয়ন সহযোগিতা থেকে বছরে $6 বিলিয়ন সংগ্রহের পরিকল্পনা থাকলেও অর্থ সংগ্রহে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এছাড়া ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে ঘাটতি দেখা যায়। সেখানে পরিকল্পনায় জেন্ডার রেসপন্সিভ জলবায়ু অর্থায়নের চাহিদার পরিমাণ নির্ধারণ করা হয়নি। পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দের পরিমাণও খুবই নগণ্য। আমরা দেখেছি 2021 থেকে 2024 সময়ে বরাদ্দ গড়ে 1%-ও কম। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেখানে জলবায়ু সংশ্লিষ্ট অর্থায়নের পরিমাণ সুনির্দিষ্ট করে নির্ধারণ করা হয়নি। 2015 থেকে 2024 পর্যন্ত সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বরাদ্দ গড়ে 10% এবং বরাদ্দ ক্রমে হ্রাস পাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনার সীমাবদ্ধতা আমরা দেখেছি। 2009 সাল পূর্ববর্তী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিসিসিএসপি 2009 সালে প্রস্তুত করা হয়। গত 16 বছর জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা, প্রভাব এবং স্থানিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও কৌশলপত্রটি হালনাগাদ করা হয়নি। পরিকল্পনায় শুধুমাত্র প্রথম 5 বছর সময়ের অর্থায়নের চাহিদা প্রাক্কলন করা হয়েছে। জলবায়ু খাতে নতুন বিষয় যেমন সবুজ অর্থায়ন, ক্ষয়ক্ষতির বিষয়সমূহ যেমন লস অ্যান্ড ড্যামেজের বিষয়টা পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়নি। জলবায়ু খাতে তরুণ এবং যুব সমাজকে অন্তর্ভুক্ত করে জলবায়ু সংবেদনশীল কার্যক্রম বাস্তবায়ন এবং প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়েও এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। নীতি এবং পরিকল্পনা প্রতিপালনের ভিতরে আমরা আরো দেখেছি জাতীয় তহবিল, যেটা আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট বলে জানি, এই বিসিসিটি থেকে অর্থ বরাদ্দের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি রয়েছে। অর্থ বরাদ্দের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে ঝুঁকির বিপরীতে এলাকা ভিত্তিক প্রকল্প চাহিদা এবং অর্থের চাহিদার নিজস্ব সমীক্ষা নেই। একটি অর্থ বছরে বরাদ্দযোগ্য অর্থের খাত ভিত্তিক, আমরা জানি যে বিসিসিএসপি 6টি থিমেটিক এরিয়া আছে, এই খাত ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ব্যবস্থা নেই। খাত ভিত্তিক অগ্রাধিকার অনুসারে প্রকল্প প্রস্তাব আহ্বানের নিজস্ব ব্যবস্থাও নেই। প্রতিযোগিতা ভিত্তিক উদ্ভাবনী প্রকল্প অনুমোদনের পদ্ধতিও নেই। এছাড়া জাতীয় তহবিল থেকে মানে বিসিসিটি থেকে প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দের সীমাবদ্ধতাও রয়েছে। 15 কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদনের বিধান নেই এই তহবিলটি থেকে। ফলে মধ্য এবং দীর্ঘমেয়াদী উদ্ভাবনীমূলক এবং দৃষ্টান্তমূলক এবং অনুকরণীয় প্রকল্প প্রস্তাব দাখিল হয় না। তহবিলটির কার্যক্রমের সাথে পরিচিত সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান যেমন পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং পৌরসভা সমূহে স্বল্প মেয়াদী এবং গতানুগতিক অবকাঠামো ও সৌর সড়ক বাতি সংক্রান্ত প্রকল্প অনুমোদন পায় এই তহবিল থেকে। ট্রাস্ট ফান্ডের আরো যে সীমাবদ্ধতা সেটার ভিতরে ছিল ট্রাস্ট আইন 2010-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ট্রাস্ট আইনে জনবল নিয়োগের ট্রাস্ট আইনের ভিতরে জনবল নিয়োগের এখতিয়ার দেওয়া হয়নি ট্রাস্টকে। ট্রাস্ট আইনে জনবল নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত কোনো নির্দেশনাও নেই। এই আইনের আওতায় নিজস্ব নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত বিধিবিধানও প্রণয়ন করা হয়নি। নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত এখতিয়ার না থাকলেও 2013 সালে 82 জন এবং 2017 সালে 150 জনের জনবল কাঠামোর বিসিসিটি ট্রাস্টি বোর্ড অনুমোদন করে। এক্ষেত্রে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণের নিয়ম থাকলেও দুইটি ক্ষেত্রেই ট্রাস্ট তা গ্রহণ করেনি। নিয়োগ এবং পদোন্নতির প্রক্রিয়াটি বৈধ করার জন্য অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ট্রাস্টের পক্ষ থেকে চিঠি পাঠালেও অর্থ বিভাগ কোনো মতামত প্রদান করেনি। বৈধ প্রক্রিয়া অনুসরণ না করার কারণে বিসিসিটি প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং পদোন্নতি আটকে আছে। ট্রাস্টের আরো কিছু সীমাবদ্ধতা দেখেছি। বিশেষ করে আইনের আওতায় তহবিল ব্যবস্থাপনার পরিপূর্ণ নির্দেশিকা নেই। ট্রাস্টি বোর্ডের কার্যাবলীর আওতায় ট্রাস্টের মোট অর্থ ব্যবহারের একটি সংক্ষিপ্ত নির্দেশনা রয়েছে, কিন্তু তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য বিষয় যেমন
ব্যাংকে জমাকৃত 34% অর্থ এবং সুদ থেকে প্রাপ্ত অর্থের ব্যবহার এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের আলাদা নির্দেশিকা এই ট্রাস্টের ভেতরে পরিপূর্ণভাবে নির্দেশনাটা নেই। কর্মীদের দায়িত্ব সহ জনবল কাঠামো সংক্রান্ত আলাদা বিধি বা নির্দেশিকাও নেই। তহবিলের আওতায় গৃহীত প্রকল্পের বাস্তবায়ন নির্দেশিকাও অসম্পূর্ণ। বিশেষ করে মাঠ পরিদর্শন এবং কাজের অগ্রগতির ভিত্তিতে প্রকল্পের অর্থ 4 কিস্তিতে ছাড় করার কথা বলা হলেও অগ্রগতি পর্যবেক্ষণে বিসিসিটি কর্তৃক সকল প্রকল্প মাঠ পর্যায়ে পরিদর্শন করা হয় না। এমন ক্ষেত্রে কি শর্তে অর্থ ছাড় করা হয় তা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এছাড়া তৃতীয় পক্ষে যেমন এনজিও নাগরিক সমাজের অংশগ্রহণে স্বাধীন প্রকল্প তদারকি এবং পর্যবেক্ষণের বিধান নেই। প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের কোনো স্তরেই জন অংশগ্রহণ নিশ্চিতে বিসিসিটির কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। আমরা যদি আইন ও নীতির প্রতিপালনের ক্ষেত্রে যে নীতিগুলো নীতি এবং নির্দেশিকার আছে কিনা সেটা দেখি, তাহলে আমরা দেখেছি আর্থসামাজিক পরিবেশ প্রভাব সমীক্ষা, অভিযোগ নিরসন ব্যবস্থা, প্রকল্প অথবা তহবিলের প্রকল্প সংক্রান্ত তথ্য প্রকাশের নীতি, হুইসেল ব্লোয়ার সুরক্ষা নীতি, যৌন হয়রানি অভিযোগ এবং প্রতিকার নীতি, জেন্ডার রেসপন্সিভ জলবায়ু অর্থায়ন নীতি, অভ্যন্তরীণ নীতি নিরীক্ষা নীতি এবং তৃতীয় পক্ষের যে নিরীক্ষা নীতি, এই নীতিগুলোর ক্ষেত্রে আমরা জাতীয় তহবিলে দেখেছি যে কিছু নীতি রয়েছে, তবে সেটি পরিপূর্ণ নয় এবং আংশিক, বিশেষ করে অন্য আইনকে অনুসরণ করে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ নীতি নেই বিসিসিটির। আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদের অধিকাংশগুলোরই তহবিলের নিজস্ব নীতি থাকলেও কোনো কোনোটির ক্ষেত্রে, যেমন ইউএন রেড এর ক্ষেত্রে পার্শিয়াল কিছু বা আংশিক কিছু নীতি রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি অনিয়ম দুর্নীতি প্রতিরোধের নীতি এবং নির্দেশিকা দেখি তহবিলগুলোতে, তাহলে দেখি দুর্নীতি প্রতিরোধের নীতি, স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধের নীতি, দুর্নীতিতে হারানো তহবিল ফেরত পাওয়ার নীতি, ক্রয় নীতি, অবৈধ অর্থ পাচার রোধের নীতি যদি আমরা দেখি, তাহলে দেখি জাতীয় তহবিলে আমাদের স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধের নীতি নেই এবং দুর্নীতিতে হারানো তহবিল ফেরত পাওয়ার নীতি নেই। এছাড়া অন্যান্য যে নীতিগুলো রয়েছে সেগুলো সরকারি নীতিকে তারা অনুসরণ করে, তবে পূর্ণাঙ্গ কিভাবে অনুসরণ করে সেটা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া নেই, যার কারণে আমরা বলেছি যেগুলো আংশিক অনুসরণ করে, আংশিক নীতি রয়েছে। ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে দেখেছি দুই একটি ছাড়া সবগুলো তহবিলেরই এই নীতিগুলো উপস্থিত রয়েছে অথবা আংশিক রয়েছে। এছাড়া অংশগ্রহণের তহবিল সমূহ অংশীজনের অংশগ্রহণের নীতি নির্দেশিকা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে এই যে সুনির্দিষ্ট নির্দেশকগুলো রয়েছে, যেমন প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির নীতি, পর্যবেক্ষকদের মতামত প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের নীতি এবং নির্দেশিকা, স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্পের চাহিদা যাচাইয়ের নীতি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প পরিবীক্ষণে অংশগ্রহণের নীতি। এই নীতিগুলোর ক্ষেত্রে আমাদের অধিকাংশ নীতি নেই। কিছু ক্ষেত্রে আংশিক নীতি রয়েছে জাতীয় তহবিলে। আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে মূল যে তহবিলগুলো যেমন জিসিএফ, জিইএফ অথবা অ্যাডাপ্টেশন ফান্ড যেগুলো আছে সেগুলো রয়েছে, তবে সিটিএফ অথবা পিপিসিআর এবং এসআরইপি এই ধরনের তহবিলের এই নীতিগুলো অধিকাংশই বিদ্যমান নয়। তহবিলের সংগতি যদি আমরা দেখি, তহবিলগুলোর ভিতরে তহবিল সমূহের সংগতি যদি দেখি, তাহলে দেখতে পাই যে বিসিসিএসএপি থিম ভিত্তিক বরাদ্দে অসঙ্গতি রয়েছে। অবকাঠামো এবং প্রশমন থিমে নির্ধারিত সর্বোচ্চ বরাদ্দের সিলিং বা সীমার অধিক তহবিল বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে অবকাঠামো থিমের আওতায় আশ্রয় কেন্দ্র এবং বাঁধ নির্মাণ এবং প্রশমন থিমের আওতায় সৌর সড়কবাতি স্থাপন সংক্রান্ত অধিক তহবিল বরাদ্দ করা হয়েছে। গবেষণা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগে জরুরি সাড়া প্রদান ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত কম তহবিল বরাদ্দ করা হয়েছে। আমরা নিচের চিত্রে এটার একটা যে সার্বিক অবস্থা সেটা দেখতে পাচ্ছি যে অবকাঠামো খাতে 20% সিলিং থাকলেও সেখানে প্রায় 58% দেওয়া হচ্ছে। প্রশমন খাতে 15% সিলিং এর এগেইনস্টে 23% পর্যন্ত দেওয়া হয়েছে। অন্যদিকে গবেষণার যে 25% সিলিং, সেখানে 4% আমরা বলছি যে জাতীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। এবং আহ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম বরাদ্দ দেওয়া হয়েছে, দুর্যোগের ক্ষেত্রেও কম বরাদ্দ দেওয়া হয়েছে আর কি। বিপদাপন্নতা বিবেচনায় তহবিল বরাদ্দে অসঙ্গতি রয়েছে। বিশেষ করে স্থান ভেদে বিপদাপন্নতার মাত্রা ভিন্ন হলেও জাতীয় এবং আন্তর্জাতিক উভয় তহবিল থেকে প্রকল্প অনুমোদন এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি। অধিক বিপদাপন্ন এলাকায় জাতীয় তহবিল থেকে কম অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা যদি এটার একটা সার্বিক চিত্র দেখি, সর্বোচ্চ বিপদাপন্ন এলাকায়
জাতীয় তহবিল থেকে 22.4% তহবিল বরাদ্দ করা হয়েছে, কিন্তু সর্বনিম্ন বিপদাপন্ন এলাকা যেগুলো সেখানে 21.5% তহবিল বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সর্বোচ্চ বিপদাপন্ন এলাকায় আহ, তুলনামূলক অধিক বরাদ্দ দেওয়া হয়েছে, যেমন 38.8% দেওয়া হয়েছে। আর ঠিক নিম্ন বিপদাপন্ন এলাকাতেও তাদের কম বরাদ্দ রয়েছে। তো এই তুলনায় যে জাতীয় তহবিল থেকে আসলে বিপদাপন্নতার যেই আহ উম, মাত্রা, সেটাকে বিবেচনা করা হয়নি, ভালনারাবিলিটির মাত্রাকে বিবেচনা করা হয়নি তহবিল বরাদ্দের ক্ষেত্রে। আমরা অর্থ বরাদ্দের ক্ষেত্রে অধিক বিপদাপন্ন এলাকাকে কম গুরুত্ব প্রদানের যেই চিত্র, সেটা দেখতে পেয়েছি। বিশেষ করে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত জেলার 5টি জেলার ক্ষেত্রে আমরা এটা দেখেছি। জাতীয় তহবিল থেকে নিম্ন বিপদাপন্ন জেলায় সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে, আন্তর্জাতিক তহবিলগুলো থেকে উচ্চ বিপদাপন্ন জেলায় সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে। দুইটা কন্ট্রাডিক্টরি চিত্র আমরা দেখতে পাচ্ছি আসলে। জাতীয় তহবিলের ক্ষেত্রে এই যেই বিপদাপন্নতার যেই গুরুত্ব প্রদান করা হয়নি বিপদাপন্নতাকে, কিন্তু আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে সেটা করা হয়েছে। আমরা যদি দেখি, চট্টগ্রাম, ভোলা, পিরোজপুর, ঢাকা এবং বরিশাল আসলে বিপদাপন্নতার স্কোরে আহ বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে তারা প্রথম থেকে $41 মিলিয়ন পেয়েছে জাতীয় তহবিল থেকে। বরিশাল 15 মিলিয়ন, সর্বোচ্চ $15 মিলিয়ন পেয়েছে। কিন্তু আমরা যদি এখানে বিপদাপন্নতা ধাপ অনুযায়ী দেখি, তাহলে দেখতে পাই যে আসলে উচ্চ বিপদাপন্ন এলাকাগুলোতে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়নি। বিশেষ করে জেলা ভিত্তিক আমরা এই বরাদ্দের ক্ষেত্রে দেখেছি। তবে আন্তর্জাতিক তহবিল থেকে আমরা দেখেছি যে উচ্চ বিপদাপন্ন এলাকাগুলোতে রিলেটিভলি বরাদ্দ অধিক দেওয়া হয়েছে। জেলাভিত্তিক বিপদাপন্নতার মাত্রা এবং অর্থ বরাদ্দের মধ্যে একটা অসামঞ্জস্যতা বিদ্যমান রয়েছে। যদি আমরা তহবিল থেকে অর্থ বরাদ্দের ভিত্তিতে এটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাই জাতীয় তহবিলে আমরা যে গাঢ় লাল অংশ যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা মানচিত্রের যে গাঢ় লাল অংশ, এই অংশগুলো হলো সবচেয়ে বিপদাপন্ন জেলা জলবায়ু পরিবর্তনের ফলে। কিন্তু আমরা যদি তহবিল বরাদ্দের ভিত্তিতে দেখি, তাহলে দেখতে পাই যে চট্টগ্রামের মতো এই সবচেয়ে বিপদাপন্ন এলাকা, এখানে পর্যাপ্ত পরিমাণ জাতীয় তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়নি। আবার ঢাকার মতো নিম্ন আহ, ঢাকা, কুমিল্লা আহ, এবং যে অন্যান্য সুনামগঞ্জের, সিলেটের অঞ্চলের মতো নিম্ন বিপদাপন্ন এলাকাতে কিন্তু অধিক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা একটা বরাদ্দের মিসম্যাচ দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে আমরা ঠিক একই রকম দেখেছি যে বন্যা আক্রান্ত, খরা আক্রান্ত এবং পার্বত্য অঞ্চলের এই জেলাগুলোতে আসলে বরাদ্দ দেওয়া হয়নি। একটা বরাদ্দের এক ধরনের অসামঞ্জস্য অসামঞ্জস্যতা বিদ্যমান। বিশেষ করে আহ আমরা যদি স্প্রেডটা দেখি তহবিলের, তাহলে দেখতে পাই যে কম বিপদাপন্ন এলাকাতেও কিন্তু তহবিল গিয়েছে। সার্বিকভাবে আমরা দেখেছি যে খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলার এই অঞ্চলে গুরুত্ব প্রদান করা হলেও সবচেয়ে বিপদাপন্ন জেলা যেমন রাঙামাটি, খাগড়াছড়ির এই অঞ্চলগুলোতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়নি। এবং সেখানে যে বিপদাপন্নতার যে অসামঞ্জস্য, বিপদাপন্নতার সাথে যে বরাদ্দের অসামঞ্জস্য, সেটা কিন্তু খুবই সুস্পষ্ট। একইভাবে জেলাভিত্তিক বিপদাপন্নতার মাত্রা এবং অনুমোদিত প্রকল্পের ভৌগোলিক বিন্যাস আমরা যদি দেখি, প্রকল্পের সংখ্যার ভিত্তিতে যদি এবার দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আসলে এখানেও পার্বত্য চট্টগ্রামের যে বিপদাপন্ন এলাকা, যেটা সেখানে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি প্রকল্প সংখ্যা গ্রহণের ক্ষেত্রে। ঠিক একইভাবে বন্যা প্রবণ এবং খরা প্রবণ এলাকাতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব দেওয়া হয়নি। আমরা জাতীয় তহবিলেও এটা দেখেছি, আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রেও একই রকম চিত্র দেখা যায়, এবং সার্বিকটার ক্ষেত্রেও একই রকম চিত্রই প্রায় দেখা যায়। আমরা বিপদাপন্নতা বিবেচনায় অর্থ বরাদ্দের যে অসঙ্গতি, সেটা আমরা একটা কোরিলেশনের ভিত্তিতে দেখেছি। বিপদাপন্নতার সাথে বরাদ্দের যেই সম্পর্ক, সেটাকে আমরা স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের ভিত্তিতে দেখেছি। যদি এই মানটা একের কাছাকাছি থাকে, তাহলে আমরা ধরে নিয়েছি যে জেলাভিত্তিক বিপদাপন্নতার মাত্রা এবং অর্থ বরাদ্দের মধ্যে একটা শক্তিশালী সম্পর্ক বিদ্যমান রয়েছে। আর যদি 0 এর কাছাকাছি যায়, তাহলে আমরা দেখেছি জেলাভিত্তিক বিপদাপন্নতার মান এবং অর্থ বরাদ্দের মধ্যে একটা দুর্বল সম্পর্ক বিদ্যমান। দুর্বল বা প্রায় সম্পর্ক নেই, এমন একটা চিত্র আমরা দেখার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি জেলাগুলোর বিপদাপন্নতার মাত্রার সাথে সঙ্গতি রেখে আসলে অর্থ বরাদ্দ করা হয়নি। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমরা এই মান দেখেছি 0.4 এবং জাতীয় ক্ষেত্রে আমরা দেখেছি 0.2। সার্বিকভাবে এই মানটা 0.3। আমরা এই অসামঞ্জস্যতা আমরা অর্থ বরাদ্দের ক্ষেত্রে দেখেছি আসলে। ঝুঁকির ভৌগোলিক বিন্যাস বিবেচনায় আমরা যদি প্রকল্প বাস্তবায়নের অসামঞ্জস্যতা, সেটা আমরা দেখতে পেয়েছি। যদি আমরা ঝুঁকির বিন্যাস দেখি,
দেখেন যে লবণাক্ত এবং ঘূর্ণিঝড় সম্পর্কিত প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়েছে কিছু জায়গায় যেখানে লবণাক্ততা আছে সেখানে গ্রহণ করা হলেও যেখানে লবণাক্ততার ঝুঁকি নেই সেখানেও নেওয়া হয়েছে। আবার খরা সম্পর্কিত প্রকল্প গ্রহণ করা হয়েছে যেখানে খরা নেই সেখানে, এবং যেখানে খরা আছে সেখানে গ্রহণ করা হয়নি। বন্যা এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে এই প্রকল্পের স্প্রেড আমরা যদি দেখি সেখানে দেখেছি বন্যা এবং আকস্মিক বন্যা সম্পর্কিত প্রকল্প গ্রহণ করা হয়েছে এমন জেলায় যেখানে এই ধরনের ভালনারেবিলিটি নেই, আসলে ঝুঁকি নেই। আবার যেখানে ঝুঁকি আছে সেখানে নেওয়া হয়নি, আমরা যদি এই হলো প্লেস গুলো যদি আমরা দেখি। জাতীয় তহবিল তহবিল সমূহের কার্যকরতার ভিতরে আমরা দেখেছি জাতীয় এবং আন্তর্জাতিক তহবিল থেকে প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর 12,500 মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতীয় এবং আন্তর্জাতিক তহবিল থেকে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 86.2 মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতি বছর প্রয়োজনের 0.7% বরাদ্দ করা হয়েছে। জাতীয় তহবিল থেকে অর্থ বরাদ্দের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে, যা বার্ষিক 8.2% হারে হ্রাস পাচ্ছে। আমরা যদি চিত্রে দেখি জাতীয় তহবিলের যে গ্রাফ সেটা ক্রম নিম্নমুখী। ঠিক আন্তর্জাতিক তহবিল থেকে বার্ষিক বরাদ্দ 43.8% বৃদ্ধি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। আসলে আমাদের যে প্রয়োজন সেটার তুলনায় খুবই সীমিত। এছাড়া আন্তর্জাতিক তহবিল থেকে জলবায়ু খাতে ঋণকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক তহবিলের অনুমোদিত অর্থের 43.6% ঋণ হিসেবে প্রদান করা হয়েছে। বাংলাদেশ জলবায়ু খাতে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ হিসেবে ইমার্জ করেছে। এছাড়া প্রকল্প অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতা আমরা দেখেছি। জাতীয় তহবিলের প্রকল্প অনুমোদন থেকে প্রথম কিস্তির অর্থ ছাড়ের জন্য গড়ে 388 দিন ব্যয় হয়। এক্ষেত্রে সর্বনিম্ন 22 দিন এবং সর্বোচ্চ 1,561 দিন পর্যন্ত ব্যয় হয়েছে। আন্তর্জাতিক তহবিলের প্রকল্প অনুমোদন থেকে প্রকল্প প্রথম কিস্তির অর্থ ছাড়ের জন্য সর্বনিম্ন 33 দিন থেকে সর্বোচ্চ 2,128 দিন পর্যন্ত ব্যয় হয়। আমরা যদি প্রকল্পের অর্থ ছাড় এবং অনুমোদনের চিত্রের একটা অবস্থা যদি দেখি তাহলে দেখতে পাই জাতীয় তহবিলের 458.5 মিলিয়ন ডলারের এগেনস্টে 289 মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। আন্তর্জাতিক তহবিল থেকে 801 মিলিয়ন ডলারের বিপরীতে 290 মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রমকেও মেইন স্ট্রিমিং এও ঘাটতি আমরা দেখেছি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেমন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় কর্তৃক জলবায়ু পরিবর্তনে জলবায়ু তহবিলের প্রকল্প গ্রহণে ঘাটতি রয়েছে। আমরা যদি মন্ত্রণালয় ভিত্তিক তহবিলের বরাদ্দ যদি দেখি আমরা দেখি সার্বিকভাবে আমরা একটা চিত্র দেখেছি যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট 59 বা 60% কাছাকাছি তহবিল নিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় 15.5%, দুঃখিত, 15.5% প্রকল্প গ্রহণ করেছে। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 11.2% প্রকল্প গ্রহণ করেছে। সার্বিকভাবে আমরা দেখেছি যে এই মহিলা শিশু এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় শুধুমাত্র 4% বা 4টি প্রকল্প, 0.4% বা 4টি প্রকল্প গ্রহণ করেছে। এই ধরনের প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব প্রস্তুত এবং প্রকল্প বাস্তবায়নে অনাগ্রহ রয়েছে। অধিকাংশ প্রকল্প অল্প কিছু মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে, যা আমি অলরেডি উপস্থাপন করেছি। আমরা দেখেছি যে জাতীয় এবং আন্তর্জাতিক তহবিল থেকে গৃহীত মোট 942টি প্রকল্পের 86% প্রকল্প এই 3টি মন্ত্রণালয় যথা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাস্তবায়ন করছে। জাতীয় তহবিল বা বিসিসিটির কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে আমরা ঘাটতি লক্ষ্য করেছি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে প্রতিষ্ঠিত জাতীয় জলবায়ু তহবিলের মধ্যে বিসিসিটি সর্ববৃহৎ হলেও উদ্ভাবনী প্রকল্প গ্রহণে ব্যর্থতা, শুদ্ধাচার এবং কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে ঘাটতির কারণে তহবিলের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। আমরা যদি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে প্রতিষ্ঠিত তহবিলগুলোর একটা চিত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কান ক্লাইমেট ফান্ড এবং ন্যাশনাল অ্যাডাপ্টেশন ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ, যেটা ভারতে প্রতিষ্ঠিত, এই তহবিলগুলো কিন্তু ছোট পরিসরের হলেও এটি 115 মিলিয়ন ডলার শ্রীলঙ্কারটি এবং ভারতেরটি 118 মিলিয়ন ডলারের।
হলেও এই তহবিলগুলোর যেই সুশাসন কাঠামো সেটি কিন্তু বটম নিচে থেকে উপরের দিকে, মানে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, তাদের চাহিদা অনুযায়ী প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রকল্পগুলোতে অর্থায়নের ক্ষেত্রে তাদের ডাইভার্সিটি আছে। জাতীয় বাজেট থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা আছে শ্রীলঙ্কা, জাতীয় এবং আন্তর্জাতিক অর্থায়নের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে কার্বন ট্রেডিং, দেশি এবং বিদেশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার ব্যবস্থা আছে। প্রকল্পগুলোর পরিবীক্ষণ, নিরীক্ষা এবং মূল্যায়নের ব্যবস্থা রয়েছে, এবং সেগুলো প্রযুক্তি নির্ভর ফলাফল ভিত্তিক পরিবীক্ষণ এবং নিরীক্ষা করা হয়, এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়। তহবিল এবং প্রকল্প সংক্রান্ত ব্যয়ের নথি অনলাইনে পোর্টালে প্রকাশ করা হয়, এবং যাচাই বাছাইকৃত মাঠ পর্যায়ের তথ্য প্রকাশ করা হয়। কিন্তু আমাদের জাতীয় তহবিলের ক্ষেত্রে আমরা দেখেছি সেটি ঘাটতি রয়েছে। এছাড়া আমরা যদি আহ জাতীয় তহবিলের প্রকল্প সমূহ নির্ধারিত সময় বাস্তবায়নের চিত্র দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। 891টি প্রকল্পের মধ্যে 549টি প্রকল্প, যা 61.6% মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অনুমোদনকৃত প্রকল্পের মেয়াদ গড়ে 648 দিন থেকে 1515 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গড়ে 867 দিন বৃদ্ধি করা হয়েছে। আমরা যদি এখানে চিত্রে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি যদি একটা চিত্র দেখি, তাহলে জাতীয় তহবিলের প্রকল্পের যে মেয়াদ বৃদ্ধির শতাংশ দেখছি সেটি ক্ষেত্রে 45%। জাতীয় তহবিলের চলমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, সমাপ্ত প্রকল্পের 72.5%, এবং বাতিল প্রকল্পেরও যে প্রকল্পগুলো পরবর্তীতে বাতিল হয়েছে এই প্রকল্পগুলো দীর্ঘদিন চলার পরেও এমন প্রকল্প 8.6% ইয়ে করা হয়েছে, বাতিল করা হয়েছে, যেগুলো প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হয়েছিল। আন্তর্জাতিকের ক্ষেত্রে আমরা দেখেছি একই রকম। এই ক্ষেত্রে আমরা যদি জাতীয় তহবিলের মেয়াদ বৃদ্ধির আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে চলমান, সমাপ্ত এবং বাতিল প্রকল্পগুলোর গড়ে একটা চিত্র দেখতে পাচ্ছি। ঠিক আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে একই রকম, প্রকল্পের অবস্থা চলমান এবং সমাপ্ত প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে চলমান প্রকল্পগুলোর অধিকাংশই 1150 দিন পর্যন্ত আন্তর্জাতিক তহবিলের এগুলো মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। জাতীয় তহবিলের ক্ষেত্রেও সেই অবস্থাটা 1117 দিন। ক্ষেত্র বিশেষে 4 বছর মেয়াদের প্রকল্প বাস্তবায়নে 14 বছরও ব্যয় হয়েছে। আমরা সেই ধরনের প্রকল্পও আছে আসলে। আন্তর্জাতিক তহবিলের প্রকল্প সমূহ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা রয়েছে। আমরা যেটা দেখেছি সেখানে 51টি প্রকল্পের মধ্যে 21টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অনুমোদনকৃত প্রকল্পের গড় মেয়াদ 1958 দিন থেকে 2978 দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গড়ে 1020 দিন বৃদ্ধি করা হয়েছে। জাতীয় তহবিলের প্রকল্প পরিবীক্ষণের ঘাটতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে বিসিসিটি 24.3% প্রকল্প কখনোই পরিবীক্ষণ করা হয়নি, এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রেরিত প্রতিবেদন চূড়ান্ত হিসেবে বিসিসিটি কর্তৃক গৃহীত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির আলামত এবং অভিযোগ থাকলেও প্রতিবেদনে তার প্রতিফলন নেই। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের অর্থের চাহিদাপত্রের বিপরীতে ক্ষেত্র বিশেষে গতানুগতিক মাঠ পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে অর্থ ছাড় করা হয়েছে। পরিবীক্ষণের জন্য পরিবীক্ষণ ছক সমূহ থাকলেও তা ব্যাপক ভিত্তিক নয়, রিপোর্টগুলো সংক্ষিপ্ত এবং গতানুগতিক, ফলে প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা এবং গৃহীত কার্যক্রমের প্রকৃত ফলাফল উঠে আসে না। এছাড়া আন্তর্জাতিক তহবিলের প্রকল্প পরিবীক্ষণের ঘাটতিও আমরা পর্যবেক্ষণ করেছি। বিসিসি আরএফ ছাড়া জাতীয় পর্যায়ে কোনো আন্তর্জাতিক তহবিলের নিজস্ব পরিবীক্ষণ ব্যবস্থা নেই। আমরা ছকে সেটা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই প্রকল্পগুলো পরিবীক্ষণ করে থাকে। আহ আমরা তহবিল সম্পর্কে জবাবদিহির আয়তা আরো দেখেছি। জাতীয় তহবিল গুলোর প্রকল্প নিরীক্ষার ঘাটতি রয়েছে। বিশেষ করে বিসিসিটি প্রকল্প বাংলাদেশে মহাহিসাব নিরীক্ষক এবং বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয় কর্তৃক নিয়মিত নিরীক্ষা করা হয় না। 2015 সালে একটি প্রকল্পের নিরীক্ষা সম্পাদন করা হলেও আর কোনো প্রকল্প নিরীক্ষা করা হয়নি। জাতীয় তহবিলের প্রকল্প মূল্যায়নেও ঘাটতি রয়েছে। বিসিসিটি প্রকল্প বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা আইএমইডি নিয়মিত তদারকি ও মূল্যায়ন করে না। অধিকাংশ প্রকল্পে তৃতীয় পক্ষের মূল্যায়নের ঘাটতিও বিদ্যমান। 2024 সাল পর্যন্ত 585টি সমাপ্ত প্রকল্পের মধ্যে 90টির বা 15.4% সংক্ষিপ্ত মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে। 495টি সমাপ্ত প্রকল্পের প্রভাব যাচাই করা হয়নি। উদ্দেশ্যমূলক স্বল্প সংখ্যক ভালো প্রকল্পের সংক্ষিপ্ত এবং ক্ষেত্র বিশেষে আংশিক মূল্যায়ন করা হয়েছে। ফলে প্রকল্পের টেকসই ফলাফল নিশ্চিত এবং ভ্যালু ফর মানি সংক্রান্ত সার্বিক মূল্যায়নের জবাবদিহি এবং কার্যকরতা নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া বিসিসিটি জবাবদিহির ঘাটতি রয়েছে।
তহবিলটি ব্যবস্থাপনা বিসিসিটির ভূমিকা প্রশ্নবোধক। তহবিল ব্যবস্থাপক হিসেবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্প বাস্তবায়নের চুক্তির শর্ত নির্ধারণ এবং সেই অনুসারে কার্যক্রম নিশ্চিতে বিসিসিটির কোনো ভূমিকা নেই। প্রকল্পের ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ প্রদান, শর্ত অনুসারে প্রকল্প বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত, প্রকল্পের ব্যয় সংক্রান্ত নথি সহ আর্থিক এবং কারিগরি প্রতিবেদন বিষয়ে বিসিসিটির কাছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কোনো জবাবদিহিতা নেই। নথি ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ ও বিল পরিশোধ সংক্রান্ত নথি এবং প্রকল্প নিরীক্ষা প্রতিবেদন বিসিসিটিকে সরবরাহ করতে হয় না। এই সকল দায়িত্ব প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং তহবিল ব্যবস্থাপক হিসেবে বিসিসিটির কোনো দায়িত্ব না থাকার দাবি। উল্লেখ্য, 2009 সালে তহবিল প্রতিষ্ঠার পর থেকে 2024 পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য বিসিসিটি সংগ্রহ করেনি এবং এ সংক্রান্ত কোনো তথ্য বিসিসিটির কাছে নেই। ফলে তহবিল এবং এর কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের কোনো প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার এবং তা আদান প্রদানের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি তহবিল সমূহের তথ্য উন্মুক্ততার চর্চা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই তথ্য উন্মুক্ততার ক্ষেত্রে একটা ঘাটতি, সার্বিক এক ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়। আমরা কিছু নির্দেশকের আলোকে এটি দেখেছি। ইন্টারন্যাশনাল এইড ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের সদস্য কতগুলো তহবিল সেটা দেখেছি। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কর্তৃক প্রকল্প সংক্রান্ত তথ্য প্রকাশ, প্রকল্প প্রস্তাব প্রকাশ, প্রকল্পের সময়কাল অনুযায়ী তথ্য প্রকাশ, প্রকল্প পরিবীক্ষণ প্রতিবেদন প্রকাশ, প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এবং তহবিলের বার্ষিক প্রতিবেদন প্রকাশ যদি আমরা দেখি, সার্বিকভাবে জাতীয় তহবিলের অধিকাংশগুলোই অনুপস্থিত। আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে তহবিলের একটি বার্ষিক প্রতিবেদন শুধুমাত্র বছর শেষে প্রকাশ করা হয়। আর অন্যান্য আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে আমরা প্রায় একই রকম চিত্র দেখেছি। জিসিএফ, অ্যাডাপ্টেশন ফান্ড এবং এসআরইপি ছাড়া অন্যান্য তহবিলের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘাটতিগুলো বিদ্যমান, যেটা আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আমার গবেষণা পরবর্তী অংশ শহীদুলকে, আমার সহকর্মী শহীদুলকে উপস্থাপনের জন্য বলছি। ধন্যবাদ মাহবুব ভাইকে। তহবিল সমূহের ব্যবহার ও বাস্তবায়নে তহবিল সমূহের ব্যবহার ও তহবিল সমূহের ব্যবহার ও বাস্তবায়নে অংশগ্রহণ ও সমন্বয়। অংশীজনের অংশগ্রহণ নিশ্চিতে ঘাটতি। জাতীয় ও আন্তর্জাতিক উভয় তহবিলে প্রকল্প গ্রহণ ও প্রকল্পের চাহিদা যাচাইয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্থানীয় জনগণ, আদিবাসী ও নারীদের কার্যকরভাবে সম্পৃক্ত করা হয় না। আন্তর্জাতিক তহবিলের প্রকল্পের কার্যকারিতা, ফলাফল এবং মূল্যায়নের জন্য মাঠ পর্যায়ে স্থানীয় জনগণ ও আদিবাসীদের কার্যকরভাবে সম্পৃক্ত করা হয় না। জাতীয় তহবিল ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের অংশগ্রহণ সীমিত। প্রকল্প সংশ্লিষ্ট অংশজনের মধ্যে সমন্বয়ের ঘাটতি। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইন, নীতি ও পরিকল্পনা প্রণয়নকারী প্রতিষ্ঠান, প্রকল্প ও তহবিল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একক কোনো প্ল্যাটফর্ম নেই। ফোকাল প্রতিষ্ঠান সমূহ তহবিল সমূহ, প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় বিভাগ এবং সংশ্লিষ্ট অংশজনের মধ্যে সমন্বয়ের ঘাটতি বিদ্যমান। জাতীয় অগ্রাধিকার নির্ধারণ এবং তহবিল সমূহের কার্যক্রম সমন্বয়ে ঘাটতি বিদ্যমান। তহবিল মন্ত্রণালয় ও বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক প্রয়োজনীয় তথ্য আদান প্রদানে ঘাটতি বিদ্যমান। তহবিল সমূহের অনিয়ম ও দুর্নীতি। জাতীয় তহবিল বিসিসিটি তহবিল পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম। বিসিসিটি বোর্ড কর্তৃক রাজনৈতিক বিবেচনায় তহবিলটির সিংহভাগ অর্থ পদ্মা ব্যাংকের মতো অদক্ষ ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়েছে, যা ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। বিসিসিটির $72.8 মিলিয়ন উক্ত ব্যাংকে গচ্ছিত থাকলেও ব্যাংকটি নির্ধারিত সময়ে অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে। ডিপোজিটের ক্ষেত্রে অধিক সুদের হার বিবেচনার কথা বলা হলেও
বিকল্প হিসেবে অন্যান্য রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে বিবেচনা করা হয়েছিল কিনা তার কোনো প্রমাণ নেই। ট্রাস্টি বোর্ড সহ এই প্রক্রিয়ায় জড়িত সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তহবিল সময়ের অনিয়ম ও দুর্নীতি। জলবায়ু জলবায়ু তহবিলের প্রকল্প বাতিল এবং অর্থ অপচয়। প্রকল্প বাস্তবায়ন নকশা ত্রুটি সহ বিবিধ অনিয়মের কারণে বিসিসিটির মোট 35টি প্রকল্প বাতিল হয়েছে। বাতিলকৃত প্রকল্পের মোট বরাদ্দ $19.8 মিলিয়ন, যার মধ্যে ছাড় হয়েছে $0.7 মিলিয়ন। বিসিসিটির থিম ভিত্তিক বাতিলকৃত প্রকল্পের চিত্র থেকে দেখতে পাচ্ছি, অবকাঠামো থিমে বাতিল হয়েছে 65.7% এবং প্রশমন থিমে 31.4% প্রকল্প। বিশ্ব ব্যাংকের সাথে সার্ভিস চার্জ, প্রকল্প অনুমোদন এবং তহবিল ছাড়ে আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রতা, সমন্বয়ের ঘাটতি এবং মতানৈক্য ইত্যাদির কারণে 2016 সালে বিসিসিআরএফ এর £13 মিলিয়ন প্রত্যাহার করা হয়েছে। তহবিল সময়ে অনিয়ম দুর্নীতি। জাতীয় তহবিল বা বিসিসিটির বরাদ্দ ও কার্যক্রম বাস্তবায়নে স্বার্থের দ্বন্দ্ব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকার বলে বিসিসিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন। অন্যান্য মন্ত্রণালয়ে 9 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ মোট 16 জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ড প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ক্ষমতার অপব্যবহার করে বোর্ড চেয়ারম্যানগণ তাদের নিজ নির্বাচনী জেলায় অধিক প্রকল্প ও বরাদ্দ গ্রহণ করেন। বোর্ড চেয়ারম্যানদের মেয়াদকালে নিজ নির্বাচনের জেলার বরাদ্দের সারণী থেকে আমরা দেখতে পাচ্ছি, 2010 থেকে 2013 সালে বোর্ড চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম জেলা থেকে। চট্টগ্রাম জেলা এই সময় বরাদ্দ হয়েছে $23.6 মিলিয়ন। সমান বিপদাপন্ন অন্যান্য জেলায় একই সময় গড় বরাদ্দ হয়েছে $1.5 মিলিয়ন। বোর্ড চেয়ারম্যানের নির্বাচনের জেলায় অধিক বরাদ্দ হয়েছে $22.1 মিলিয়ন বা 1473.3%। একই রকম ভাবে পিরোজপুর, চট্টগ্রাম এবং মৌলভীবাজারে বোর্ড চেয়ারম্যানের নির্বাচিত জেলায় অধিক বরাদ্দ হয়েছে। উপমন্ত্রীদের মেয়াদকালে নির্বাচনী জেলায়ও বরাদ্দ অধিক হয়েছে। এক্ষেত্রে ভোলা এবং বাগেরহাটে অধিক বরাদ্দ হয়েছে। বিসিসির তহবিলের বরাদ্দের স্বার্থে দ্বন্দ্ব। সংশ্লিষ্ট জেলা থেকে বোর্ড চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী না থাকালীন সময় একই জেলায় কম বরাদ্দ হয়েছে। এক্ষেত্রে যখন বোর্ড চেয়ারম্যান যে জেলা ছিল তখন বরাদ্দ বেশি হয়েছে, এবং যখন বোর্ড চেয়ারম্যান ছিল না তখন একই জেলায় বরাদ্দ কমে গিয়েছে। তহবিল সময়ের অনিয়ম দুর্নীতি। বিসিসিটি প্রকল্প অনুমোদনে স্বার্থের দ্বন্দ্ব। নিজ স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ রয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু প্রকল্প প্রস্তাব বোর্ড মিটিং এর একদিন পূর্বে বিসিসিটিতে জমা দেওয়া হয় এবং কার্যকরী কমিটি নামমাত্র মিটিং করে তা বোর্ডে প্রেরণ করতে বাধ্য হন। এসব প্রকল্প পূর্ব থেকেই বোর্ড কর্তৃক অনুমোদনের জন্য নির্ধারিত থাকে। এ বিষয়ে বিসিসিটির তহবিল মূল্যায়নের সাথে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার বক্তব্য, তারা সবাই রাজনৈতিক ব্যক্তি, সবাই চান নিজের এলাকায় প্রকল্প নিতে। নিজের এলাকায় প্রকল্প না গেলে তারা প্রকল্প অনুমোদন করেন না। যে যে এলাকার এমপি বা মন্ত্রী সে এলাকার প্রকল্প প্রস্তাব নিয়ে আসেন, সেটা জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও দূর করে সামঞ্জস্যপূর্ণ দেখানো হয়। প্রকল্প নির্বাচন প্রক্রিয়াতেই দুর্নীতির সূচনা হয়, বাস্তবায়ন পর্যায়ে দুর্নীতি তার পরের ধাপ। বোর্ড চেয়ারম্যান সহ বিসিসিটি থেকে অধিক অর্থ পাওয়া কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণে নিজ মন্ত্রণালয়ের পক্ষে প্রকল্প অনুমোদনের জন্য অনুমোদন প্রক্রিয়াকে প্রভাবিত করা সহ অনৈতিক হস্তক্ষেপ করেন। বোর্ড চেয়ারম্যান ও সদস্যরা নিজ মন্ত্রণালয় এবং নিজ নির্বাচনের এলাকার জন্য প্রকল্প গ্রহণ করেন। এক্ষেত্রে নিজেদের পরিচিত, পূর্ব নির্ধারিত এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প সমূহ অনুমোদন করেন। প্রকল্প প্রস্তাব অনুমোদনে বিসিসিটির কোনো ভূমিকা নেই এবং বিসিসিটির কর্মকর্তারা শুধুমাত্র ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন বলে দাবি বিসিসিটির। বোর্ড চেয়ারম্যানের মেয়াদকালে তহবিল বরাদ্দে অনিয়ম দুর্নীতি। 2010 থেকে 2023 পর্যন্ত সময় 4 জন বোর্ড চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের আর্থিক সুবিধা প্রদান সহ রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থে অবকাঠামো ও প্রশমন থিমে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন।
রাজনৈতিক বিবেচনায় বিসিসিটির প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা এবং ঠিকাদার প্রতিষ্ঠানদের যোগ সাজসে বিসিসিটি বোর্ডে প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। তাদের চাহিদা মতো জলবায়ু তহবিলের প্রকল্প অনুমোদন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের নিয়ন্ত্রণে প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সাথে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানদের কার্যাদেশ প্রদান অগ্রাধিকার দেওয়া হয়। ক্ষেত্র বিশেষে সাইনবোর্ড সর্বস্ব প্রকল্প গ্রহণ করা হয় এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন না করে বোর্ড চেয়ারম্যান, স্থানীয় নেতাকর্মী এবং ঠিকাদারদের যোগ সাজসে তহবিল আত্মসাৎ করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট অংশীজনের। ব্যবসায়িক স্বার্থে বিসিসিটির প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন। 2019 থেকে 2023 সাল পর্যন্ত সময়ে বিসিসি বোর্ড মোট 373টি প্রকল্প অনুমোদন করেন। এর মধ্যে 216টি প্রকল্প পৌরসভা সহ বিভিন্ন স্থানে সৌর সড়ক বাতি নির্মাণ সংশ্লিষ্ট, যা এই সময় গৃহীত মোট প্রকল্পের 57.9%। একজন বোর্ড চেয়ারম্যানের ব্যবসায়িক স্বার্থে সৌর সড়ক বাতি নির্মাণের সর্বোচ্চ সংখ্যক প্রকল্প অনুমোদন করা হয়। এক্ষেত্রে বোর্ড চেয়ারম্যানের ছেলে ঠিকাদার সহ তার স্বার্থ সংশ্লিষ্ট ঠিকাদারদের যোগ সাজসে প্রকল্পগুলো বোর্ডে উত্থাপন করা হয় এবং প্রকল্পগুলো অনুমোদন করা হয়। বিসিসিটি প্রকল্প বাস্তবায়নের বিবিধ স্তরে অনিয়ম, দুর্নীতি, অভিযোজনের সাথে সম্পর্কহীন প্রকল্প গ্রহণ, প্রকল্পের অর্থে সাফারি পার্ক ও ইকো পার্ক নির্মাণ সংক্রান্ত প্রকল্প গ্রহণ করা হয়েছে। নিম্নমানের কাজ সম্পাদন। সৌর বিদ্যুৎ প্যানেলের কার্যকারিতা 5 বছর হলেও স্থাপনের 1 বছর পরে প্যানেলগুলো অকেজো হয়ে যায়, কম আলো প্রদান করে এবং কিছু সময় জ্বলার পরে বন্ধ হয়ে যায়। প্রকল্পের অর্থ জালিয়াতি। জালিয়াতি করে অন্য প্রকল্পের সৌর বিদ্যুতের যন্ত্রাংশ ক্রয়ের নথি বিসিসিটি প্রকল্পের নথি হিসেবে প্রদর্শন এবং সেই অনুসারে বিসিসিটি থেকে অর্থ উত্তোলন করা হয়েছে। অতিমূল্যায়িত প্রকল্প প্রস্তাব অনুমোদন এবং অর্থ আত্মসাৎ। 2019 থেকে 2023 সালে অনুমোদিত মোট 216টি সড়ক বাতির অধিকাংশ প্রকল্প প্রস্তাবে যন্ত্রাংশের অতিমূল্যায়ন করে অনুমোদন করা হয়। সার্বিকভাবে 47.1 থেকে 57.1% অতিমূল্যায়ন করা হয়েছে। নিম্নমানের সড়ক বাতি স্থাপন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে জার্মানি থেকে সৌর সড়ক বাতির যন্ত্রাংশ ক্রয়ের জন্য অনুমোদন গ্রহণ করা হলেও চায়না থেকে ক্রয় করা নিম্নমানের সৌর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। শুধুমাত্র সৌর সড়ক বাতি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের প্রাক্কলিত পরিমাণ 70 থেকে 20.7 মিলিয়ন ডলার। দরপত্র সহ কার্যাদেশ প্রদানে অনিয়ম। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও ঠিকাদার প্রতিষ্ঠানের যোগ সাজসে দরপত্রে অনিয়ম করা হয়। ক্ষেত্র বিশেষে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া প্রতিযোগিতামূলক উপায়ে সর্বনিম্ন দরদাতাকে প্রদান করা হয়নি। এক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট দরদাতাকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। প্রকল্প প্রস্তাবে মিথ্যা তথ্য প্রদান এবং প্রকল্প বাস্তবায়ন। পোল্ডার ও ভাগ পুনর্নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব জমা দিলেও বাস্তব প্রকল্প এলাকায় কোনো ভাগ বা পোল্ডারের অস্তিত্ব ছিল না। বিসিসিটি কর্তৃক কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই এমন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নামমাত্রে প্রকল্প বাস্তবায়ন এবং অর্থ আত্মসাৎ করা হয়। প্রকল্পের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্যের সুরক্ষা হলেও প্রকল্প এলাকায় কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদন বৃদ্ধি হলো প্রকল্প এলাকায় চাষাবাদের জমি নেই। এছাড়া অনুমোদিত প্রকল্প প্রস্তাব ও চুক্তিপত্র অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক কাজ সম্পন্ন না করেই প্রকল্প সমাপ্ত দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ক্ষেত্র বিশেষে অনুমোদিত প্রকল্পের ডিজাইন পরিবর্তনের জন্য বোর্ডের অনুমোদন দরকার হলেও তা গ্রহণ করা হয়নি। কারিগরি প্রকল্প গ্রহণ করার পূর্বে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। কারিগরি প্রকল্প বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠানকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রকল্প ডিজাইন লঙ্ঘন করে কার্যক্রম বাস্তবায়ন। প্রকল্পের আওতায় নির্মিত ড্রেন, রাস্তা, ভাগ নির্মাণের অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি। ক্ষেত্র বিশেষে কম বাস্তবায়ন করা হয়েছে। মূল প্রকল্প প্রস্তাবে 600 মিটার খাল খনন ও রক্ষাকরণ কাজ থাকলেও 345 মিটার খাল খনন ও পার সংরক্ষণ করা হয়েছে। প্রকল্পের আওতায় 330টি নলকূপ 965 ফুট গভীরতা স্থাপনের পরিবর্তে 650 থেকে 750 ফুট গভীরে স্থাপন করা হয়েছে।
অনুমোদিত ডিজাইনের সাথে বাস্তবায়িত কাজের কোনো মিল নেই। একটি প্রকল্পের জন্য 1.92 কিলোমিটার সড়ক এবং 37.80 মিটার ড্রেনেজ কালভার্ট নির্মাণের অনুমোদন থাকলেও বাস্তবে মাত্র 252 মিটার ড্রেন সহ রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রকল্প সুবিধাভোগীদের থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ গ্রহণ করা হয়েছে। উন্নত চুলা প্রদানের জন্য নির্ধারিত 800 টাকার বিপরীতে ক্ষেত্র বিশেষে 1200 টাকা আদায় করা হয়েছে। বিনামূল্যে নলকূপ প্রদানের কথা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে 1500 টাকা আদায় করা হয়েছে। জাতীয় তহবিল বিসিসিটিতে দুর্নীতির পরিমাণ প্রাকলিত। 2010 থেকে 2024 সময়কালে মোট 851টি প্রকল্পে তহবিল বরাদ্দে অনুমোদনের পরিমাণ $458.5 মিলিয়ন। 2010 থেকে 2024 সময়কালে মোট দুর্নীতির পরিমাণ প্রাকলন করা হয়েছে, যা আর্থিক মূল্য $248.4 মিলিয়ন বা 2110.6 কোটি টাকা। দুর্নীতির ক্ষেত্রগুলো যদি আমরা সারণী থেকে দেখি তাহলে দেখা যায় প্রকল্প অনুমোদনে ঘুষ ও অবৈধ লেনদেনের দুর্নীতির হার 4.5%, টেন্ডার ঠিকাদার নিয়োগ ও সাব কন্ট্রাক্ট এ দুর্নীতির হার 15.4%, প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে অর্থ আত্মসাৎ 32.9%, পরিবেক্ষণ পর্যায়ে পরিবেক্ষণ কর্মকর্তাদের ঘুষ প্রদান 1.4%। সার্বিকভাবে মোট 54.2% প্রকল্পে অর্থে দুর্নীতি হয়েছে। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন হলেও তহবিল ব্যবস্থাপক হিসেবে বিসিসিটি কর্মকর্তারা তা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করেনি। আন্তর্জাতিক তহবিলের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি। জিসিএ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে অনিয়ম দুর্নীতি প্রতিরোধে ঘাটতি বিদ্যমান। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করেন। পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান থেকে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসেবে প্রকল্প অর্থ স্থানান্তর করেন। ঠিকাদার থেকে কার্যাদেশের মোট 2 থেকে 3% অর্থ নিয়ম বহির্ভূতভাবে আদায় করেন। রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে অভিযোগ রয়েছে। পিপিসিআর প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রকৌশলী ব্যক্তিগত সুবিধা অর্জন এবং এলাকায় ক্ষমতা প্রদর্শনের জন্য সুবিধাভোগীদের চাহিদা উপেক্ষা করে নিজ নিজ বাড়ি সংলগ্ন স্থানে স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন করে, যা স্কুল বা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে ব্যবহার করা হয়, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় না। আন্তর্জাতিক তহবিল বাস্তবায়নে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সার্বিক পর্যবেক্ষণ। সরকার জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করলেও পরিকল্পনাগুলোর মধ্যে সময়, মেয়াদ, বাজেট, বাস্তবায়ন অগ্রাধিকার এবং বিবিধ লক্ষ্যমাত্রা নির্ধারণে অসামঞ্জস্যতা বিদ্যমান। পরিকল্পনা সমূহ বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো কর্তৃক জাতীয় ও এবং আন্তর্জাতিক উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করাও সম্ভব হয়নি। সরকার বাজেট থেকে উন্নয়ন প্রকল্পের আওতায় জলবায়ু সংশ্লিষ্ট অর্থ বরাদ্দ করলেও তা মোট বার্ষিক প্রাক্কলিত প্রয়োজনীয় অর্থের তুলনায় নগণ্য। ফলে সরকারের নিয়মিত উন্নয়ন কার্যক্রমে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিষয়ে অন্তর্ভুক্তি, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং টেকসই ফলাফল নিশ্চিতে ঘাটতি বিদ্যমান। অন্যদিকে জলবায়ু তহবিল থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং আক্রান্ত জনগোষ্ঠী কেন্দ্রিক সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়ন এবং টেকসই ফলাফল অর্জনের সুযোগ থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে তা অর্জিত হয়নি। জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিদ্যমান আইন ও নীতিমালাতেও দুর্বলতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট আইন 2010 বর্তমানে যুগোপযোগী নয়। পরিকল্পনা ও নীতিতে তহবিল ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিধি ও নির্দেশনার অনুপস্থিত রয়েছে। সার্বিকভাবে বাংলাদেশের জলবায়ু অর্থায়ন এবং এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে যথাযথ গুরুত্ব প্রদান করা হয়নি। প্রয়োজনের তুলনায় নগণ্য বাজেট বরাদ্দ, চাহিদা, ভৌগোলিক বাস্তবতা ও পরিকল্পনা নীতির সাথে সঙ্গতিহীন প্রকল্প গ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘাটতিতে এর প্রতিফলন দেখা যায়।
সুশাসনের সব নির্দেশকে জলবায়ু তহবিলের কার্যক্রমে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে আইন ও নীতির পরিকল্পনার দুর্বলতা ও বিভিন্ন নীতি ও নির্দেশিকার অনুপস্থিতি, বিপদাপন্নতার মাত্রা বিবেচনায় তহবিল বরাদ্দে সামঞ্জস্যহীনতা, তহবিলের অধীনে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ঘাটতি, তহবিল সংগ্রহ ও ছাড় এবং বাস্তবায়নের দীর্ঘসূত্রতার ফলে কার্যকরতার ঘাটতি, দুর্বল জবাবদিহি কাঠামো, চর্চা, তথ্য প্রকাশে ঘাটতি, অংশগ্রহণ ও সমন্বয় ঘাটতি এবং অনিয়ম দুর্নীতির ব্যাপকতা ও দুর্নীতি প্রতিরোধের ঘাটতি। এক্ষেত্রে অনিয়ম দুর্নীতির ধরন ও মাত্রা নির্দেশ করে, এটি দুর্নীতির একটি নতুন সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে। এতে জড়িত বিভিন্ন অংশীজন যেমন নীতি নির্ধারক, বাস্তবায়নকারী কর্মকর্তা ও ঠিকাদারদের স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, আত্মসাৎ ও ঘুষের মাধ্যমে এ খাতে দুর্নীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। জলবায়ু তহবিল বরাদ্দ ও বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির ব্যাপকতা ও দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, একদিকে চাহিদার তুলনায় নগণ্য তহবিলের বরাদ্দের ব্যাপক অপচয়, অন্যদিকে এসব বরাদ্দ প্রকল্পের উপযোগিতা, কার্যকরতা এসব তহবিলকে ঝুঁকির মুখে ফেলেছে। ভবিষ্যতে জলবায়ু খাতে অর্থ বরাদ্দ হ্রাস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল এবং সার্বিক পর্যবেক্ষণের ভিত্তিতে টিআইবি কর্তৃক সংশ্লিষ্ট অংশজনের বিবেচনার জন্য 9টি সুপারিশমালা উত্থাপন করা হলো। বিসিসিএসএপি 2009 এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় পরিকল্পনা সমূহ হালনাগাদ করে যুগোপযোগী করতে হবে। জাতীয় পরিকল্পনা সমূহ বাস্তবায়নে ট্রাস্ট ফান্ড এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জলবায়ু সংশ্লিষ্ট অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন 2010 সংশোধন করতে হবে। আইনে ট্রাস্টের জনবল নিয়োগ ও পদোন্নতির বিষয়ক ধারা সংযোজন করতে হবে। বিষয়ভিত্তিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন ট্রাস্টি বোর্ড গঠনের বিধান যুক্ত করতে হবে। ট্রাস্ট থেকে কমপক্ষে একজন বিষয়ভিত্তিক জ্ঞান সম্পন্ন কর্মকর্তাকে প্রকল্প প্রস্তাব মূল্যায়ন সংক্রান্ত কারিগরি কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। মধ্য ও দীর্ঘমেয়াদে ফলাফল অর্জনের সংখ্যক বা ট্রান্সফরমেটিভ প্রকল্প বাস্তবায়নের জন্য তহবিলের আওতায় অর্থ বরাদ্দের সীমা বৃদ্ধি করতে হবে। জবাবদিহি নিশ্চিত এবং অনিয়ম দুর্নীতি প্রতিরোধে দেশে প্রচলিত আইন যেগুলো ট্রাস্টের জন্য প্রযোজ্য তা সুনির্দিষ্ট করে ট্রাস্ট আইনে উল্লেখ করতে হবে। আর্থিক ও কারিগরি ব্যবস্থাপক হিসেবে বিসিসিটির কর্মকর্তাদের প্রকল্প প্রস্তাব মূল্যায়ন, প্রকল্প বাস্তবায়নের চুক্তি ও শর্তাবলী নির্ধারণ, প্রকল্প অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও অর্থ ছাড়, মাঠ পর্যায়ে প্রকল্প তদারকি, প্রকল্প পরিবীক্ষণ এবং নথি সংক্রান্ত ব্যবস্থাপনা বিষয়ে দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। দুর্নীতি ও স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধ, অংশীজনের অংশগ্রহণ, তহবিল ও প্রকল্প সংশ্লিষ্ট তথ্য উন্মুক্তকরণ, পরিবেশ ও সামাজিক মূল্যায়ন এবং নিয়মিত নিরীক্ষা সংক্রান্ত বিষয় নতুন আইনে অন্তর্ভুক্ত করতে হবে। রাজস্ব বাজেটের বাইরে বিসিসিটিকে উদ্ভাবনীমূলক কার্যক্রম যেমন আন্তর্জাতিক জলবায়ু তহবিল, কার্বন ট্রেডিং, গ্রিন ডেভেলপমেন্ট মেকানিজম সহ বেসরকারি অর্থায়ন সংক্রান্ত উৎস থেকে তহবিল সংগ্রহে উদ্যোগ গ্রহণ করতে হবে। থিম ভিত্তিক, বিপদাপন্নতা ও ঝুঁকির ভৌগোলিক বিন্যাস ভিত্তিক, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ করে বিসিসিটি প্রকল্প বাস্তবায়নে একটি সমন্বিত পথনকশা প্রস্তুত করতে হবে। পথনকশায় মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে সেই অনুযায়ী অর্থ বরাদ্দ, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। বিসিসিটির আওতায় স্বল্প মেয়াদী এবং টাকার অঙ্কে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন পরিহার করতে হবে। প্রান্তিক, দুর্গম, ঝুঁকিপূর্ণ জেলা, উপজেলা এবং স্থান যেখানে সাধারণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকি কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব নয়, এমন স্থানে বিসিসিটি থেকে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশে বাস্তবায়িত জাতীয় এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের প্রকল্প নিয়মিত তদারকি ও নিরীক্ষার জন্য একটি স্বাধীন পৃথক তদারকি প্রতিষ্ঠা করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকল্প অনুমোদন এবং বাস্তবায়ন সহ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিল কার্যকরভাবে পৌঁছানো নিশ্চিতে বিপদাপন্নতা সূচক এবং ভৌগোলিক বা স্থানিক ঝুঁকিকে প্রাধান্য দিতে হবে। জাতীয় পর্যায়ে একটি প্রতিষ্ঠানকে জলবায়ু সংক্রান্ত বিষয় সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে
জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনা সহ অংশীজন সমন্বয় ও আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। তহবিল সময়ের প্রকল্প বাস্তবায়নে বিবিধ অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে অবকাঠামো ও সড়ক বাতি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগে স্বাধীন তদন্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দুজন সহকর্মী মাহফুজুল হক এবং শহীদুল ইসলামকে। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন দীর্ঘক্ষণ, সেখানে আপনাদেরকেও ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আমি এই পর্যায়ে আপনাদের প্রশ্নোত্তর পর্বে যাব তার আগে আমরা সবসময় যেটা করে থেকে একটু আমাদের দিক থেকে কয়েকটা বিষয়ের উপরে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে অঙ্গীকার জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য করা হয়েছে এবং সেখানে যে প্রেক্ষিতে করে ওগুলো বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল সেটি অনেকটা উচ্চাশা সৃষ্টি করেছিল এবং কাগজে কলমে এক ধরনের রাজনৈতিক বাগাড়ম্বর আমরা দেখতে পেয়েছি। আসলে বাস্তবে আপনারা যে চিত্রটা দেখলেন সেটি আমার কাছে খুবই বিব্রতকর দেশের একজন নাগরিক হিসাবে। এটা আসলে বিশাল ভাবে যে ভ্যালু ফর মানি বলতে যেটা বোঝায়, যতটুকু অর্থায়ন হয়েছে, যেহেতু আমি শুরুতে যেটা বলেছিলাম অর্থায়নের প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটা কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসাব মতো আপনারা দেখছেন $248 বিলিয়ন, যেটার টাকায় 2100 কোটি টাকা এই সময়ে সরি যে মেয়াদের কথা আমরা বলছি 2003 থেকে 24 পর্যন্ত, এই সময় যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 বিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যে যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই, এবং তাও হয়েছে অন্যভাবে। এটার যে আসলে ফলাফল, এটা বোঝাটা কিন্তু জনগণের উপর পড়েছে। জনগণ যে সুবিধা পাওয়ার কথা ছিল, বিশেষ করে যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক বিবেচনায়, দলীয় রাজনৈতিক বিবেচনায় অর্থায়ন হয়েছে, সেটা আপনারা ব্যাপক দেখেছেন, পরিসংখ্যান দেখেছেন। যার ফলে যারা ক্ষতিগ্রস্ত, তারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং রাজনৈতিক ভাবে প্রভাবশালী হওয়া সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে সার্বিকভাবে গত 16 বছরে যে অর্থ যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে ওরা দাবি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাসনের যে মানদণ্ড গুলো আছে, প্রতিটা মানদণ্ডে কিন্তু আমরা ব্যর্থতা দেখছি, ঘাটতি দেখেছি, এবং সেক্ষেত্রে দুটি সূত্র থেকে জাতীয় অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে একই চিত্রটা আমরা দেখেছি মোটা দাগে। এবং সেখানে মূলত যে বিষয়গুলি জবাবদিহিতার ঘাটতি, নজরদারির ঘাটতি, সুশাসনের অন্যান্য মানদণ্ড গুলো আছে সেগুলোর ঘাটতি, আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিষেধ করার ক্ষেত্রে ঘাটতি, এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার ক্ষেত্রে, তাদের অনিয়ম, তাদের দীর্ঘসূত্রিতা। আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে। এটা একটা ব্যাপক একটা যে খুবই বিব্রতকর এবং করুণ চিত্র। এই অবস্থার পরিবর্তন চাই। আমরা মনে করি যে এই প্রতিবেদনের উদ্দেশ্য কিন্তু এইটা কোনোভাবেই হওয়া উচিত নয় যে যেহেতু জলবায়ু অর্থায়নে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, সুশাসনের ঘাটতি হয়েছে, সেই কারণে জলবায়ু অর্থায়নের যে প্রণোদনা, যে উদ্দেশ্য, সেটাকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরং এটার কারণে আরো বেশি মূল্য দিতে হবে, আরো বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে এখানে বরাদ্দ আরো বাড়াতে হবে। আমি মনে করি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য যে অন্যতম জাতীয় সূত্র সেটা হচ্ছে ট্রাস্ট ফান্ড, সেই তহবিলটি। সেই তহবিলের একটা সিংহভাগ 15% বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে, লুটপাট করেছে তারা। কিন্তু আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে বিকজ তারা এখন বলছে 2030 সালে দেবে, সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই।
কাজে এই অবস্থাটা থেকে পরিবর্তনের জন্য আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আগের সরকার করে নেই কারণ তাদের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল। যে আপনারা দেখবেন যে যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, অনুসরণ করেন, এই যে ট্রাস্ট ফান্ডের যে ট্রাস্টি বোর্ড, তার মধ্যে বাংলাদেশের আহ, রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, দেশ সমন্বয় ট্রাস্টি বোর্ড 10টি গুরুত্বপূর্ণ মন্ত্রী, মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটি ট্রাস্টি বোর্ডের সদস্য। তার সাথে আরো অন্তত 5টি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড। অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারেনি সরকার এত বছর যাবত। আমাদের জানা মতে গত বছর সেপ্টেম্বরে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকে মন্ত্রণালয় বৈঠক, সেখানে সম্ভবত আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে পদ্মা ব্যাংকে যে টাকা প্রায় 800 কোটির মতো টাকা আছে সেটি যে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হবে, পথরেখা তৈরি করা হবে। কোথায় সেই পথরেখা এখন পর্যন্ত আমরা দেখি নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে আমরা লক্ষ্য করলাম সেখানে বলা হয়েছে যে এই ধরনের ব্যাংকের কাছে গচ্ছিত অন্য মানে খাতেও যেরকম হয়েছে, একই জলবায়ু পরিবর্তন এই ট্রাস্ট তহবিলের ক্ষেত্রেও এই অর্থ পুনরুদ্ধারের জন্য একই মানদণ্ড অনুসরণ করা হবে। ঠিক আছে, আমরা অন্য কোনো খাতে গুরুত্ব অবমূল্যায়ন করতে চাই না, কিন্তু এই খাতের জন্য যেটাতে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বাংলাদেশের বিশেষ করে উপকূলীয় অঞ্চল, যারা ক্ষতিকর ঝুঁকিপূর্ণ অঞ্চল, তাদের জন্য জীবন বাঁচা মরার চ্যালেঞ্জ, এইটাকে সমান প্রাধান্য কেন দিতে হবে, এটাকে কেন বেশি প্রাধান্য দেওয়া যাবে না? এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি সার্বিকভাবে হিসাব করেন, এখন যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠান চালাতে পারছে না বিভিন্ন কারণে, বেক্সিমকো থেকে শুরু করে নাসাকো থেকে শুরু করে, এবং তাদের অনুসরণ করে আরো বেশ বড় সংখ্যক একটা দল কোম্পানি সরকারের কাছে 7,000 কোটি টাকা দাবি করতেছেন। সেই টাকা হয়তো সব খোলার হয়ে যাবে, আমরা দেখবো। কিন্তু আমার এই জলবায়ু পরিবর্তনের জন্য, এই তহবিলের জন্য যারা বাংলাদেশের মানুষ জীবন মরার ঝুঁকির সম্মুখীন, তাদের জন্য আমি 900 কোটি টাকা 800 কোটি টাকা উদ্ধার করতে পারবো না, বা কোনো বিকল্প ব্যবস্থা সরকার করতে পারবে না, এটা কিন্তু প্রত্যাশা নেই। কেন হলো না সেই প্রশ্নটি, এই যে প্রাধান্যের যে ঘাটতি, সেটি আমাদেরকে সবচেয়ে বেশি বিব্রত করে এবং বিঘ্ন করে। তো আমরা আশা করবো যে প্রতিবেদনের উপর নির্ভর করে যে সুপারিশ মালাগুলো আমরা করেছি সরকারের কাছে এবং অংশীজনের কাছে, সেগুলো নিয়ে সরকার যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিয়োগ করবে। পাশাপাশি ভবিষ্যতে এটাকে প্রতিরোধ করার জন্য যে পদ্ধতিগুলো আমরা সুপারিশ করেছি সেগুলো নিয়ে অনুসরণ করা হবে। বিশেষ করে আমাদের যে ট্রাস্ট মন্ত্রিত্ব যে প্রান্তি আছে, সেটা যে ট্রাস্টি বোর্ড, সেটাকে পুনর্গঠন করে সেখানে পেশাদারিত্ব, সেখানে তার স্বার্থের দ্বন্দ্বমুক্ত ব্যক্তিবর্গকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করে এই প্রতিষ্ঠানটিকে জ্ঞানে সাজানো দরকার বলে আমরা মনে করি। আমি এই বলে যে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সহকর্মী আছেন, আমি তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। নাম বলে নিজের প্রতিষ্ঠান, নিজের নাম বলে প্রশ্নটা করলে আপনাদের করতে চাই, সেটা হলো আপনি বলেছেন যে প্রতি বছর আমাদের $12 বিলিয়ন পাওয়ার কথা। আমাদের প্রয়োজন তো স্যার আমরা এইমাত্র আমরা এই গত 2003 থেকে 2024 এই 21 বছরে পেয়েছি মাত্র $1.2 বিলিয়ন। তো আপনি একটু যদি আরো একটু স্পষ্ট করেন যে এই টাকার মধ্যে থেকে কত টাকা দুর্নীতি হয়েছে, আর বাংলাদেশের অভ্যন্তরীণ খাত থেকে যে টাকা আমরা বরাদ্দ দিয়েছি, এই টোটাল মিলে কত টাকা দুর্নীতি হয়েছে, এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত কোন মন্ত্রণালয় কিংবা কোন ব্যক্তি, যদি আপনাদের কাছে রিপোর্ট থাকে। থ্যাংক ইউ স্যার। কোন মন্ত্রণালয় বা ব্যক্তি সেটা আমরা হিসাব করিনি বা সম্ভব না, তবে কিছু নির্দেশনা আপনারা পাবেন। যে আমাদের যে ম্যাপিং, ম্যাপে যেটা দেখানো হয়েছে এবং পরবর্তী ট্যাবলে যেগুলো দেখানো হয়েছে সেগুলো আপনারা পাবেন। আমি এই প্রশ্নে থ্যাংক ইউ আপনাকে কোশ্চেনের জন্য। আমি বলবো যে এই প্রতিবেদনটা কিন্তু আপনারা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন তাদের জন্য আরো ফার্দার মানে ইনভেস্টিগেশনের সুযোগ দিন।
সেটা করলে এটাকে ধরে ধরে যদি চিহ্নিত করেন তাহলে আরো মানে দেশবাসী আরো উপকৃত হবে। তো আমাদের ওই কি বলবো যে নেমিংটা আমরা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু চিহ্নিত করেছি, আপনি চাইলে সেটা বুঝতে পারবেন, খেয়াল করে দেখে বুঝতে পারবেন। আর যেটা বলেছিলেন একটু যাতে করে বিভ্রাট না হয়, আমাদের বিভিন্ন অত্যন্ত নির্ভরযোগ্য সরকারি বা সরকারের বাইরে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি 1.2 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ হচ্ছে 458 মিলিয়ন, এবং বাকিটা অর্থাৎ 801 হচ্ছে মিলিয়ন হচ্ছে বৈদেশিক সূত্রে প্রাপ্ত। আমরা যে হিসাবটা বলেছি যেটা হচ্ছে যে আমাদের 2100 কোটি টাকা, অর্থাৎ 248 মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে 54% মতো, অর্থাৎ আহ, মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে জলবায়ু তহবিল থেকে, ট্রাস্ট ফান্ড থেকে, তার 54% ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে। এটি হচ্ছে আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ। আমার নাম আলামিন, আমি দৈনিক আমার সিনিয়র রিপোর্টার। এখানে একটি কথা বলা হচ্ছে যে সরকার বাজেট থেকে উন্নয়ন প্রকল্পের আওতায় জলবায়ু সংশ্লিষ্ট অর্থ বরাদ্দ করলেও তা মোটেই বার্ষিক প্রয়োজনীয় অর্থের তুলনায় নগণ্য। এখানে কত শতাংশ অর্থ বরাদ্দ হলে জলবায়ু মানে জলবায়ু উন্নয়নে আহ, মানে ভানটা সমৃদ্ধ হবে বলে আপনাদের কোনো গবেষণা প্রতিবেদন আছে? শতাংশটা তো আপনি শুনে আমি যেটা শুরু থেকে বলেছি, এখন আগের প্রশ্নের উত্তরে বললাম যে আমাদের তো আপনি প্রশ্নের আমি সঠিক বলে থাকি প্রতি বছর $12 বিলিয়ন। সেই জায়গায় আমরা হয়তো আসলে বছরের মধ্যে হিসাবটা বলা যাবে, গড় হিসাব করলে কত। আমরা বলেছি যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর জিডিপির কমপক্ষে 3% বরাদ্দ প্রয়োজন। সেখানে 2015 থেকে আমরা 2024 পর্যন্ত দেখেছি যে প্রতি বছর জিডিপির গড় বরাদ্দের হার ছিল মাত্র 0.7%। আমি রফিক মাহমুদ, আমি জিটিভিতে আছি। আহ, মূলত হচ্ছে আহ, যে প্রতিষ্ঠান এবং ব্যক্তিগুলো এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত, আমরা জানি যে বাংলাদেশে দুর্নীতির যে একটা মহোৎসব চলে আসছে, বিচার আসলে এভাবে হয় না। তো এই সেন্সিটিভ একটা ইস্যুতে যারা দুর্নীতি, যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিচারের প্রক্রিয়াটা কিভাবে হবে, এই ক্ষেত্রে টিআইবি কোন ধরনের পদক্ষেপ বা ভূমিকা রাখতে পারে কিনা? ভূমিকা তো সবসময় কি কি প্রক্রিয়ায় দুর্নীতির জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যায় সেগুলো চিহ্নিত করা আমরা দীর্ঘকাল যাবৎ সেটা করে এসেছি। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি এখানে উপস্থিত, এখানকার বাইরে যারা শুনছেন দেখছেন, যে আসলে এটা কোনো নতুন কোনো ম্যাজিক বুলেটের বিষয় না। আসলে কতগুলো উপাদান লাগে সেটা হচ্ছে যে এই প্রতিবেদনটা থেকে একটু যদি আমরা ভাবি, তাহলে সবচেয়ে রাজস্ব সদিচ্ছা, যারা ক্ষমতায় থাকে তাদের সদিচ্ছা, ঠিক আছে, ক্ষমতায় রাজনৈতিক শক্তি থাকে কাজে তাদের সদিচ্ছা। কারণ আপনারা দেখছেন যে স্বার্থের দ্বন্দ্বের কথাটা যে বারবারই বলছে, সেটা কিন্তু তারাই চলে যায়, এবং তারাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে দুর্নীতির সুযোগ তৈরি করে, এবং তারা নিজেরা লাভবান হয়। তাই তাদের সদিচ্ছা ছাড়া, তাদের যদি কি বলে যে ভয় করোনা উঠতে থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো সৎসাহস না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যারা দুর্নীতি করছেন তারা তাদের বাইরে, তারা তো সহায়ক, তারা তো মানে বলো যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, লাভবান হচ্ছেন। তাদের সাথে কিন্তু তারা খুব ভবিষ্যৎ করে, তার সাথে কিন্তু আরো শক্তি আছে, যেহেতু আমদানি শক্তি আছে, এবং যারা এই ধরনের কখনো বাস্তবায়নের সাথে জড়িত তাদের একটা বিষয় বিশেষ এখানে ত্রিমুখী সিন্ডিকেট আছে। এদের সাথে যারা এগুলো যারা জড়িত তাদের চিহ্নিত করে সকলকে বিচার আওতায় আনতে হবে। তার জন্য কিন্তু যথাযথ প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া নির্ধারিত আছে, সেগুলো আরো শক্তিশালী করার জন্য সাম্প্রতিককালের রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আরো বিভিন্ন সুপারিশ করা হয়েছে, সেগুলো অনুসরণ করলেই সেটা করা সম্ভব। আর আমাদের প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে হবে, যে কারণে কিন্তু আমরা এই ক্ষেত্রে বিসিসিটিএফ নিজেকে এই প্রতিষ্ঠানটিকে আমরা আরো যেন কার্যকর করতে পারে সেটার জন্য কিছু পরামর্শ সেগুলো অনুসরণ করলে
আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই অংশগ্রহণ করার জন্য এবং বিশেষভাবে অনেক ইস্যু আছে জাতীয় গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এই জলবায়ু পরিবর্তন ইস্যুটাকে যেন আপনারা গুরুত্ব সহকারে আপনাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং প্রকাশ করবেন। আমরা আমাদের প্রতিবেদনটি ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত আছে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, আপনারা পুরো প্রতিবেদনটি পাবেন এবং স্লাইড গুলো পাবেন। প্রচার করা বা আপনারা প্রতিবেদন করবেন। আমরা আপনাদের কিন্তু বলছি, আমরা আজকেই সরকারের কাছে প্রতিবেদনটি প্রেরণ করবো সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ যারা পুরো এই ট্রাস্ট ফান্ডের সাথে জড়িত এবং প্রক্রিয়ার সাথে জড়িত। পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই বিষয়টাকে আরো জিয়ে রাখার জন্য। আপনাদের সকলের সহায়তা সেটা আমরা করতে হবে। সবাইকে ধন্যবাদ।